কয়েকটি নক্ষত্র নিঃশেষে লিখেছেন তেজস্মিতা মূর্ধচা, পর্ব ৮, অংশ ২। রুয়াদ সহমত জানালো, একদম ঠিক স্যার। শুনেছি ওর আব্বা গরামি। গরামি বোঝেন স্যার? ওই নিচু স্তরের মানুষের টিন ছনের ঘরদোর সারে আর কি। ও ও এক নিচু পেশারই লোক স্যার। নিশ্চিত সন্টুর বাপের ঠিকাদারির পয়সার মতো পাখাওয়ালা পয়সা নেই, যা আকাশে বাতাসে ওড়ানো যায়। আর স্যার বোঝেনি তো, পাখাওয়ালা পয়সা না থাকলে ছেলে ৮ বার এক অঙ্ক ভুল করবে, আর টিচার ভুলের সুবিধা উক্তি বুঝিয়ে ৯ম বার অঙ্ক বুঝিয়ে দিবে এমন টিচার রাখা যায় না। এমন টিচার না রাখলে অঙ্ক পারা অসম্ভব স্যার। প্রফেসর সাহেবের মুখ লাল হয়ে উঠল। চেয়ার থেকে উঠে দাঁড়ালেন তিনি। দাঁত পিষে বললেন, তুমি কি বলতে চাও রুয়াদ? স্যার, আমি এর জন্যই বাক স্বাধীনতায় বিশ্বাসী না। শালা আজ অবধি আপনার মতো উচ্চ শ্রেণীর মানুষেরা একজনও আমার কথা ভালোভাবে নেননি। আপনি বসুন। স্যার, আপনার কোচিং সেন্টারের বেতন কত? মনির এবার পড়তে যাবে বলেছে, পয়সা আমি দেব। মনিরের ধারণা, ওখানে পড়লে আপনি আর ছাত্রদেরকে বকেন না, পরীক্ষায় মার্ক বাড়িয়ে দেন। ওর বন্ধুদের এই সুবিধা পেতে দেখেছে যারা আপনার কাছে পড়ে। তবু স্যার ওকে কলেজ থেকে বহিষ্কার করবেন না। ছেলেটা পড়তে চায়, পড়ে ওর বাপের কষ্ট দূর করতে চায়। এছাড়াও আমায় কথা দিয়েছে ও পড়ে অন্তত ততখানি বড়লোক হবে যতটা হলে ও ওর ছেলেকে আপনার মতো নামি দামি স্যারের কাছে অঙ্ক প্রাইভেট পড়তে দিতে পারবে। প্রফেসর সাহেব তেড়ে এসে দাঁড়ালেন রুয়াদের সামনে। ছোট মোটো ভুড়িওয়ালা নাদুস নুদুস মানুষ। রুয়াদ হেসে উঠে দাঁড়াতেই তার অস্বাভাবিক উচ্চতার সামনে পড়ে জোরে জোরে খেপা শ্বাস ফেলতে ফেলতে বললেন, তোমার সাহস কত বড় রুয়াদ? সাহসের বড় ছোট পরিমাপ বুঝি না স্যার। আমি স্যার কোনো কিছুরই ছোট বড় পরিমাপ বুঝি না। আমি বুঝি সমতা। আমি বুঝি আপনি একজন শিক্ষক হিসেবে বড় লোকের ছেলেকে যেভাবে অঙ্ক বোঝান, গরিবের ছেলেটাকেও সেভাবেই অঙ্ক বুঝিয়ে ভালো ছাত্র করে তোলা আপনার কর্তব্য। যে ছেলেটা আপনার প্রাইভেট ব্যাচের ছাত্র না, তার মার্ক যেভাবে করেন, প্রাইভেট ব্যাচের ছাত্রগুলোর মার্কও সেভাবে করা। প্রাইভেটে পড়িয়ে কলেজের ক্লাসে পড়া না ধরা, বরং কলেজের ছাত্রটাকেও সেইভাবে বোর্ডে হাত ধরে অঙ্ক বোঝান যেভাবে প্রাইভেটে বেতন দিয়ে পড়া ছাত্রটাকে বোঝান। স্যার, কলেজের ছাত্রটাকে অঙ্ক বোঝানোর বেতন কিন্তু আপনি সরকারের কাছে পান। প্রফেসর কালাম হককে নালিশ করলেন। কালাম হক রামদা নিয়ে কদিন ঘুরলেন রুয়াদকে কোপানোর জন্য। সাথে 1 ভ্যাগ টাকা। রুয়াদকে খুন করে টাকার ভ্যাগ নিয়ে বসে থাকবেন। পুলিশ এলে টাকা দিয়ে খুনের দায় মাফ নেবেন। রুয়াদ উড়ে বেড়ানো লোক। সে ভোরের আলো না ফুটতেই যায় বনে বাদারে গাছপালা গবেষণা করতে। ঘুরে ঘুরে এসে মনির সহ ওর মতো ছাত্রদেরকে গণিত পড়াবার জন্য ভালো কিছু ম্যাথমেটিক গ্র্যাজুয়েট ছাত্র ধরে এনে তার আয়ুর্বেদিক কোচিংয়ে চাকরি দিল। আয়ুর্বেদিক কোচিংয়ে সেবার জীববিদ্যার পাশাপাশি গণিত চর্চা শুরু হলো। আয়ুর্বেদ অর্থ জীবন রক্ষা পদ্ধতি। রুয়াদের কোচিংও তাই। মৃতপ্রায় ছাত্রদের লেখাপড়ার জীবন দান হয় সেখানে। দিনে দিনে ছাত্র বাড়তে লাগলো। জায়গার সংকট হলো, টাকা দরকার গাদা গাদা। তবুও আয়ুর্বেদিক কোচিংয়ের নিয়ম হলো যে যেটুকু যেমন পারবে বেতন দেবে, না পারলে দেবে না। কিন্তু নিয়মিত না আসলে বেদ ভাঙার হাত পাখা রুয়াদের। একবার এক আত্মসম্মানী ছাত্র সপ্তাহখানেক পড়তে আসে না। রুয়াদ ছাত্র পাঠালো তার বাড়িতে। সে পরদিন মাথা নিচু করে শুকনো মুখে এসে দাঁড়ালো রুয়াদের সামনে। রুয়াদ জিজ্ঞাসা করলো, কিরে, পড়তে আসিস না কেন? উদ্ভিদ শরীর তত্ত্ব অধ্যায় যে শেষ হয়ে গেল, তোর জন্য আবার পড়াতে হবে নাকি? পরীক্ষার ডেট এগিয়ে আসছে। ছাত্রের মাথা নত করে কাঁপা কাঁপা গলায় বলল, রুয়াদ ভাইয়া, মা কদিন আগেই পদার্থবিজ্ঞান স্যারের বেতন দিয়েছে। আপনার বেতন কদিন পর দিতে চাইছে। আগের 2 মাসের বেতনও বাকি। কথা শেষ হলো না, শপথ শপথ করে 2টো বেতের বাড়ি মারল রুয়াদ। তোদেরকে মানুষ করতে পারলাম না আমি। এদিকে অধ্যায় শেষ হয়ে গেল, কদিন বাদে পরীক্ষা।
সে চিন্তা নেই। বেতন কমাসের বাকি, সে চিন্তায় পড়তে আসে না। শালা আমি কি কসাইখানা খুলে বসেছি রে? এই আমার দিকে তাকা। আমার মুখের দিকে তাকালে তোর মনে হয় তোর বেতনের কথা মনে রাখার সময় থাকে আমার? আর একদিন কামড়ে দিলে পিঠের ছাল তুলে রোদে শুকোতে দেব। বেতন যে জরুরি না, ব্যাপারটা এমন নয়। রুয়াদের নিজের জন্য না হোক, তার সঙ্গে শিক্ষকতা করা বেকারগুলো মাস শেষে কয়টা পয়সার জন্যই নিজেদের পড়ার ফাঁকে ছাত্র পড়াতে আসে। তাদের পয়সা দিতে রুয়াদ বাড়িতে ঝড় তোলে। তার মাসে এক গাদা পয়সা লাগে, অথচ দেখা যায় এক পাঞ্জাবি বা শার্টে তার মাসের পর মাস চলছে। একখানা লুঙ্গির রং জ্বলে ফ্যাকাশে হয়ে গেছে। তার পোশাক আশাক খাওয়া দিন মজুরিদের মাফিক। রাস্তার ধারে ফুটপাতে ঠেসে বসে দুটো বনরুটি চিবিয়ে এক মগ পানি গেলে দিনভর ছুটছে। তাহলে মাস শেষে পড়ার এত খরচা বাড়ি থেকে নিয়ে করে কি? বাড়িতে রোজ নালিশ বসে। কালাম হক রুয়াদের রক্ত পরীক্ষা করতে চান। শালার ছেলে কোন ছোট লোকের রক্তের পয়দা হাত বদল হয়ে বড় ঘরে চলে এসেছে। নিয়ম ভেঙে গুঁড়ো করে। সে গুঁড়ো নাকের ডগায় ঘষে নিরুদ্দেশ এই লোককে এতগুলো বছর পর দেখে ঋতুর চোখ ছলছল করতে লাগলো। কবে ময়মনসিংহ ফিরেছে, কোথায় থাকে, কি করে, কেউ খবর পায়নি। আজ রাতটা কেটে গেছে বাসের দরজার সামনে ঠেসে বসে হেলান দিয়ে। এখন একটু চোখ বুঝেছে। হাতে শুকনো রক্ত, ক্ষতটা থকথক করছে। রোদ এসে পড়েছে তাতে। হঠাৎই সমস্বরে হইচয়ে এ ধ্যান ভাঙল ঋতুর। রুয়াদ ভাইয়ার ছাত্ররা উল্লাস করছে। সে তো নড়ে চড়ে উঠল। চোখ মিলল রুয়াদ ইফতেহাজ। ঋতু ব্যতিব্যস্ত হয়ে বাসারকে ডেকে ফিসফিস করে বলল, সুইট ভাইয়া, উফ, এদেরকে একটু চুপ করতে বলুন, সেতুর ঘুম ভেঙে যাবে। বাসার এক দৃষ্টিতে সেতুর দিকে তাকিয়েছিল। ঋতুর ডাকেও চোখ না সরিয়ে আনমনা স্বরে বলল, এখনো ভাঙলো না কেন সেটা ভাবছি। রাতটাও ঘুমিয়েছে, অসুস্থ নাকি তাই বল। ঋতুর মুখটা একটু ভারী করে বলল, না, ঘুমের ওষুধ খেয়েছে। বাসার চোখ গরম করে দাঁত চেপে বলল, কি থাপ্পড় খাবি? ঘুমের ওষুধ কেন খেয়েছে? ট্যুর বাসে ঘুমের ওষুধ খেয়েছে আর তুই সেটা বলছিস? আস্তে কথা বলুন সুইট ভাইয়া, এটা ওর দরকার ছিল। বাসার ভুরু কুচকে ধুমকে বলল, কি দরকার ছিল? ঋতু মনে মনে বলল, খুব দরকার ছিল সুইট ভাইয়া। আজ সেতুকে ঘুমের ওষুধ খেতে দিয়ে ঘুমোতে না দিয়ে কি আপনি চাইছেন ওর নাক মুখ দিয়ে রক্ত তুলতে? আজ সেতু একটা ভয়াবহ অপ্রত্যাশিত পরিস্থিতির সম্মুখীন হয়েছে সুইট ভাই। যতটা স্বাভাবিক দেখছেন পরিস্থিতি, আমি শুধু জানি পরিস্থিতি তার চাইতেও বেশি অস্বাভাবিক। সে জানালো ছোট্ট একটা খেলছে, ওর অভ্যাস আছে, উঠে পড়বে। আর কতদূর তাই বলুন। কোমর অবশ হয়ে এলো, পা দুটো ভারী হয়ে গেছে। বাসার হাত ঘড়ি দেখে বলল, দরগা গেটে গিয়ে বাস থামবে। আমরা সিলেট শহরে ঢুকছি। এখন আছি কাজের বাজার সুরমা নদীর ব্রিজের ওপর। আরেকটু বসে থাক, আমার একটা সিগারেটের তেষ্টা পেয়েছে। শালা বাসটা কখন যে থামবে। বাস থামলো দরগার গেটে। হোটেল স্টার প্যাসিফিকের কাছাকাছি বাস স্ট্যান্ড। রুয়াদ সকলকে আস্তে সুস্থে নেমে দাঁড়াতে বলল। হোটেলের কয়েকটা কামরা হলেই ছাত্রদের হয়ে যাবে। ওরা সবটা একত্রে গাধা ধরে থাকার পক্ষে, কিন্তু এত মানুষ নিয়ে সব আনুষ্ঠানিকতা পালন করে চেক ইন করাটা সময় সাপেক্ষ। রুয়াদকে সেই দিকে মনোযোগী লাগলো না। তার খেয়াল কোথাও হারিয়ে। চশমার নিচের তির্যক চোখ জোড়া কিছু খুঁজছে হন্য হয়ে। সূর্যের আলো ও বাস থামার হইচয়ে সেতুর ঘুম ভাঙল, এবং ঘুম ভেঙেই সে ব্যাকুল একজোড়া চোখ তার মুখের ওপর ঝুঁকে থাকা পেল। সেতুর চোখের নড়চড় শান্ত ও ক্লান্ত। চোখের শিরাগুলো লাল, আস্তে আস্তে ঢোক গিলেছে। বাসার নরম এক ধমক দিল, ওঠ সেতু, পৌঁছে গেছি। শরীর ঠিক আছে? সব ছেড়ে সেতু বলল, নয়ন কোথায় ঋতু? ঋতু তড়াক করে তাকালো। কপট রাগ সহ গদগদ স্বরে বলল, তুই খোঁজ করছিস ওর? সেতু জবাব দিল না। তার চোখ লেগে গেছে।
ঘুমের ওষুধে ঘুম স্বাভাবিক হয় না, শরীর ভার, মাথায় মদ পান মাফিক হ্যাংওভার। ঋতু নিজেই জানালো ও প্রথম বাসটায়, এতক্ষণে বোধ হয় হোটেলে পৌঁছে উঠে পড়েছে, কমান্ডারের ছেলের বউয়ের সঙ্গে আছে। সে তো আর গ্রাহ্য করল না, দাম্ভিক পা ফেলে বাস থেকে নামতে নামতে চোখে সানগ্লাস এঁটে দাঁড়ালো। দু হাত ছড়িয়ে আড়মোড়া ভেঙে হেসে ছাত্রদেরকে বলল, গুড মর্নিং লিটল কমরেডস, দুঃখিত রাতে ঘুমিয়ে যাওয়ার জন্য। পার্ডন মিস ইউ। নগেন অবাক চোখে এগিয়ে এলো, বিজ্ঞানীর মতো নারীটিকে পর্যবেক্ষণ করে উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, ইউ আর এ আলফা লেডি মিস, আই ক্যান সি। নগেনের ইংরেজি উচ্চারণের ধরনে হেসে উঠল সবাই। সে তো হো হো করে হাসলো। আলফা লেডি না, বিটা মাগা ইটা ল্যামডা কি দোষ করেছে? ডু ইউ স্পিক স্প্যানিশ লাইক আওয়ার ব্রুয়াস স্যার? সে তো এদিক ওদিক তাকাতে তাকাতে জানালো, নোপ, দ্যাট ওয়াজ ফ্রান্স ফরাসি, ফরগেট ইট। চলো, হোটেলে যাবে তো সব, চলো চলো। নগেন বন্ধুদেরকে ডেকে ফিস ফিস করে বিজ্ঞানীর মতো জানালো, আমরা আরেকটা ব্রুয়াস স্যার পেয়েছি রে, তোদের কি মনে হচ্ছে? সবাই চার আলিফ মদ্য টেনে সম্মত পোষণ করে আলফা লেডিকে অনুসরণ করলো, কিন্তু কোথাও রুয়াজ স্যারকে খুঁজে পেল না। কেবল রুয়াজ স্যারের সঙ্গে নারীটিকে ধীরে পায়ে ওদেরকে অনুসরণ করে এগোতে লাগলো ডাগর ডাগর, চোখ দুটো এদিক ওদিক ঘুরিয়ে। আলফা লেডি তাদের সকলকে দল নেত্রী হিসেবে একে একে সকলকে নিয়ে হোটেলের লবিতে প্রবেশ করলো। সেই সময় রুয়াদ ইফতেহাজ ঘেমে নিয়ে হন্যপ্রায় উপর থেকে সিঁড়ি বেয়ে নেমে আসছে, চোখে মুখে উদ্বেগ, কিছু খুঁজে না পাবার হাহাকার। নামতে নামতেই বজ্রের মতো ভারী স্বরে সে ঋতুকে ডাকলো, নয়নতারা কোথায়? কোন বাসে ছিল ও? সেই বাসের লোকজন কারা? কাদের সঙ্গে এসেছে ও? কই নয়নতারা? হক সাহেবের চোখ লাল, রাতভর নির্ঘুম কাটিয়ে চোখ বসিয়ে ফেলেছেন। তুন্নি বেগম এক গাদা কথা শুনিয়েছে এমন অস্বাভাবিক ছটফট করার জন্য, তাই নিজেকে শান্ত পিতা হিসেবে দেখানোর জন্য অন্তত চেষ্টা করছে। নিশ্চিত হয়ে বসে আছেন এমনভাবে সুরুত সুরুত করে চায়ের চুমুক দিতে চাইছেন, কিন্তু ভেতরের উৎকণ্ঠা সাবেক সেনা কর্মকর্তার পুরুত্ব ছিঁড়েও বেরিয়ে আসছে। আজ তার মনে হচ্ছে কমান্ডো ট্রেনিংয়ে যুদ্ধাবস্থায় মানসিক শক্তিও বজায় রাখার যে পাঠ শেখানো হয় তা পিতৃস্নেহ মূল্য উদ্বেগ থামাতে নেহাত অকার্যকর। রাতে অ্যানিকে কল করে খোঁজ খবর নেয়ার জন্য মোবাইল হাতে ধরে বসেছিলেন। তন্নি বেগম থামিয়েছেন, সকাল থেকেও ধমকে ধমকে থামাচ্ছেন। এ নিয়ে দুজনের একজোট হয়ে গেছে। তন্নি বেগম বলছেন, ছি, এই নাকি আবার দেশের সৈনিক? এই পুতু পুতু মন নিয়ে চলে সেনা কর্মকর্তা সেজে বেড়ান বড়। অন্য সময় হলে হক সাহেব বন্দুক বের করে এনে তন্নি বেগমের খুলি উড়াতে দাঁড়িয়ে যেতেন, কিন্তু আজ তার লজ্জা টজ্জা কাজ করছে না। তন্নি বেগমের যা হচ্ছে মনে মনে, কিন্তু তিনিও যদি হাই হতাশ করেন, হক সাহেব যে হাই ব্লাড প্রেশারে হাসপাতাল হবেন এতে সন্দেহ নেই। তাই তিনি সকালের রান্নার কাজে রান্নাঘরে ব্যস্ত। এই ফাঁকে বেলা 9টায় হক সাহেব কল লাগান অ্যানির নম্বরে। দুবার রিসিভ হলো না। হক সাহেব টের পেলেন তার হৃদযন্ত্রটা ধরাস ধরাস করে বক্ষ পিঞ্জরে বাড়ি খাচ্ছে। কি মুশকিল, কল ধরছে না কেন? তৃতীয়বার কল গৃহীত হয়ে একটি পুরুষ কণ্ঠ সালাম দিল। প্রথমে না চিনে আরও চিন্তিত হয়ে পড়ে চিনলেনও নফেল কথা বলছেন। নফেল জানালো, নয়নতারা একদম ঠিক আছে কাকা, ও আমাদের সাথেই আছে। এখন তো কথা বলিয়ে দিতে পারছি না, অ্যানিরা সব হোটেলের উপরের তলায়, আমি লবিতে আছি। সব একসঙ্গে হলে আমি নিজেই কল করব আপনাকে, চিন্তা করবেন না, সব ঠিক আছে। আমরা সব সহি সলামতে পৌঁছেছি। একটু নিশ্চিত হয়ে সকালের খাওয়া শেষ করে বসার কক্ষে সংবাদপত্রে নজর দিয়ে মনোযোগ পেলেন না হক সাহেব। আজ আর বেরোবেন না ঠিক করলেন। মা ও স্ত্রীকে ডেকে পাশে বসালেন। তন্নি বেগম বললেন, তুমি কি পাগল হয়ে গেছো নয়নের বাবা? এমন অস্বাভাবিক আচরণ করছো কেন? কি এমন হয়েছে? ডাকলে কেন? হক সাহেব গম্ভীর হয়ে বললেন,
ডেকে পাশে বসানো অস্বাভাবিক আচরণ। আলোচনা থাকতে পারে না? আলোচনা? হ্যাঁ, মনোযোগ দিয়ে শোনো, গুরুত্বপূর্ণ আলোচনা। রুবিনা ও তন্নি বেগম একে অপরের দিকে তাকালেন। হক সাহেব একটু হেসে ধীরে ধীরে একটা ফটো বের করে সেন্টার টেবিলে রাখলেন। ছবিটা তুলে নিলেন রুবিনা বেগম। কে রে এটা? কে হতে পারে আম্মা? তন্নি বেগম ছবিটা শাশুড়ির হাত থেকে নিয়ে দেখে বললেন, ছেলেটা কে গো? রেজাউল করিমের ভাইজানের বড় ছেলে। তন্নি বেগম অবাক হয়ে বললেন, বলো কি? সে কিশোর দেখেছিলাম, এত সুন্দর হয়েছে। সে কবেকার কথা? তো সারা জীবন কি কিশোরও থাকবে আশা করেছিলে? ট্রেনিংয়ে আছে, কিছুদিনের মধ্যে স্পেশাল ব্রাঞ্চে জয়েন করবে। রুবিনা বেগম ছবি কেড়ে নিয়ে জহুরি নজরে দেখতে দেখতে গম্ভীর হয়ে প্রশ্ন করলেন, নাম কি বলার? হক সাহেব হেসে বললেন, রিজভি রেজওয়ান। অফিসিয়াল নাম রেজওয়ান হুদা, ডাকনাম রেজ। কেমন? রুবিনা বেগম গম্ভীর মুখেও এক টুকরো মিঠা হাসি হেসে ফেললেন। তিন্নি বেগম কপাল ঝরিয়ে মুচকি হেসে বললেন, বাপরে, তা কর্ণের সাপ, আপনার মতলব কি? এই ছেলের ছবি আমাদেরকে দেখানো কেন? কুসুম কোলে তুলে আরাম করে হেলান দিয়ে বসলেন হক সাহেব। মুখটা মুচকি মুচকি হাসছে তার। একটু মাথা দুলিয়ে বললেন না, কাল নয়নের বয়স 17 হলো। মেয়েটাকে শাড়ি টাড়ি পরাচ্ছ, তো তোমার ঘরে যে একটা সোনার পুতুল আছে, তুমি ভুলে গেলে যেতেও পারো, কিন্তু ছেলের বাপেরাও ভোলে না, তোমার মেয়ের বাপও না। রেজা ভাইজান গত পরশু কল করে নয়নের খোঁজ খবর নিলেন। তন্নি বেগম কতক্ষণ থমকে বসে রইলেন। এরপর কপট রাগান্বিত স্বরে বললেন, ইন্টার পরীক্ষাটাও দিল না এখনই? তোমার সেই ব্যাকডেটের চিন্তা ভাবনা? চুপ করো তুমি। রিজ জয়েন করলে কোয়ার্টার পাবে। ওর বাবা সিনিয়র কাস্টম অফিসার, ও ঢাকাতে সেটেলড হবে। নয়ন ইন্টার শেষ করে কোথায় যাবে? পড়বে তো ঢাকাতেই। ওর একটা সুন্দর ভবিষ্যতের আশা রাখি আমি নয়নের মা। আমার তো আর নেই, ওই একটাই, যা আশা ভরসা স্বপ্ন, ওই একটাই। এই ছবিখানা কদিন আগে জোগাড় করেছি, বছরখানেক আগের ছবি। রিজকে সামনে থেকে দেখলে মুগ্ধ হয়ে যাবে, সত্যি বলছি। নয়ন ফিরলে রেজাউল হুদার সাপকে দাওয়াত করব, প্রস্তুতি নাও সব। রেজা ভাইজান আন্টি পরিয়ে রাখতে চান। ওনার কথাও মেয়ে হাতছাড়া হলে ছেলেকে চিরকুমার রাখবেন তিনি, তার হতে দেয়া যায় না। এক নজর দেখতে আসতে চান খুব শীঘ্রই। হাসলেন হক সাহেব। তিন্নি বেগমের চোখ ছলছল করে উঠল। রেজাউল করিম হুদা, মেয়ে নেই মানুষটার। এত বড় দেশকর্মী, এত ভালো মনের মানুষ, এই দুঃখ তার চিরকাল। তাই নয়নকে নিজের মেয়ের চাইতে অতিরিক্ত বেশি ভালোবাসেন বোধ হয়। নয়ন যেদিন হলো, এই রেজওয়ান কিশোর স্ত্রী সন্তান ছুটে এলেন এক গাদা বাচ্চাদের জিনিসপত্র নিয়ে। যে পরিমাণ উপহার নয়ন জন্ম নিতেই হুদা পরিবারের তরফ থেকে পেয়েছিল, জন্মের পর 1 বছর ও দিয়ে চলে গেছে। নয়নতারার জন্য মানুষটা বোধহয় সব পারে, যতটা একজন পিতা পারে তার কন্যার সন্তানের জন্য। তন্নি বেগম রেজওয়ানের ছবি দেখতে লাগলেন ফের। দেখতেই একদম খাঁটি ক্যাডেট লাগছে। নিয়মতান্ত্রিক পেশি, চুলের ভাঁজ, মুখের অভিজাত, জোয়ান পৌরস্য, চোখের সভ্যতা এবং গোটাটা মিলিয়ে নিখুঁত সুপুরুষ চটা। ভুরু নিচে গভীর চোখ দুটো মেলে ক্যামেরার দিকে তাকিয়ে ছবি উঠিয়েছে। তন্নি বেগম কাপা কাপা গলায় একবার অস্ফুট স্বরে আওড়ালেন, রিজভি রেজওয়ান হুদা।